তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো তোমাদের একটু দেখে নিতে হবে যে রেসপেক্টিভ মিনারেলস গুলো কোন সোর্সে বেশি বেশি পরিমাণ পাওয়া যায়। আর সে মিনারেলস গুলোর ডেইলি তোমার আরডিএ কতটুকু, এটা তোমরা একটু ভালো করে আগের সেমিস্টার যেভাবে পড়ানো হয়েছিল ঠিক সেখান থেকে একটু ভালো করে দেখে নিবা। তো এখানে আমি মিনারেলস গুলো বেসিক্যালি আমি বায়োকেমিক্যাল ফাংশন সম্পর্কে একটু আলাপ করব, যেটা আমরা গত ভিটামিনস এর ক্ষেত্রে যেটা আমরা আলাপ করেছিলাম। এখানে আমরা বিভিন্ন রিয়াকশন গুলোতে, বিশেষ করে মেটাবলিজমে যে সমস্ত মিনারেলস গুলোর প্রয়োজন পড়ে সেই এনজাইম গুলোর নাম এবং তার রিয়াকশন গুলো নিয়ে একটু আলাপ করতে যাচ্ছি আর কি। মিনারেলসটা কি সেটা আমরা ভালো করে জানি যে আর ইনঅর্গানিক এলিমেন্টস কনস্টিটিউট এ স্মল পোর্শন অফ দ্য বডি ওয়েট। শরীরে খুবই অল্প পরিমাণে সেই মিনারেলস এর প্রয়োজন পড়ে, বাট দে আর ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ লাইক এস আদার অর্গানিক বা আদার বায়োকেমিক্যাল biomolecules যেগুলো আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, these minerals are not directly involved for the production of energy, but they are very much important to give the support or to give the to help the others enzymes and coenzymes and etc. To produce energy. Minerals গুলো কিন্তু আসলে বিভিন্ন রিঅ্যাকশনে কিন্তু প্রয়োজন পড়ে। শরীরে এনজাইম, তারপরে তোমার সাবস্ট্রেট সবই হয়তো ঠিক আছে, কিন্তু যদি মিনারেলস গুলোর ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে হয়তো সেই রিয়াকশন গুলো নাও চলতে পারে। আর সেই রিয়াকশন গুলো যদি না চলে সেক্ষেত্রে কিন্তু শরীরে কি হবে না, তোমার এনার্জি প্রোডাকশন হবে না। সিম্পলি যদি আমরা বলে থাকি, যখন মানুষ ডায়রিয়া বা কলেরায় ভোগে, শরীর থেকে যখন অতিরিক্ত পরিমাণের এই মিনারেলস গুলো যখন শরীর থেকে বের হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শরীর ডিহাইড্রেশন, পানির অভাবে যখন ভোগে, ঠিক একইভাবে মিনারেলস এর অভাবে ভোগে। আসলে মিনারেলস এর অভাবে ভোগে না, সেখানে মিনারেলস এর অনুপস্থিতির কারণে বা ট্রেস অ্যামাউন্টের কারণে শরীরে যে পরিমাণ মেটাবলিক রিয়াকশন গুলো থেকে তার শরীরকে সাপোর্ট দেওয়ার জন্য যে পরিমাণ এনার্জির প্রয়োজন ছিল, সেই পরিমাণে এনার্জি শরীর প্রডিউস করতে পারছে না। আর না পারার কারণে শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তোমরা যখন এনার্জি চ্যাপ্টার পড়বা তখন দেখবা যে একজন ইন্ডিভিজুয়াল তার বডি ওয়েট, তার হাইট, লেন্থ, এজ ইত্যাদি অনুযায়ী তার কতটুকু এনার্জির প্রয়োজন পড়বে। আর সেই এনার্জি গুলো টোটালি আসলে ফুড স্টাফ মেটাবলিজমের মাধ্যমে এসে থাকে। আর এই মেটাবলিজমের বিভিন্ন রিয়াকশনকে সাথে এনজাইমের পাশাপাশি এই মিনারেলস গুলোও সাহায্য করে থাকে। তো এনজাইম আছে কিনা মিনারেলস এর শর্ট অবস্থা, সেখানে এই রিয়াকশন গুলো কিন্তু ঠিক মতো চলবে না, আর না চললে কিন্তু শরীরে এনার্জি ঠিক মতো আসবে না। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট, বাট খুবই অল্প পরিমাণে কিন্তু দরকার। এখানে 7টি প্রিন্সিপাল মিনারেলস এর নাম বলা হয়েছে, সেটা ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, সালফার, ম্যাঙ্গানিজ অলসো ইম্পর্টেন্ট, তারপর ফেরাস, আয়রন, এগুলো ইম্পর্টেন্ট। বাট এগুলো 7 প্রিন্সিপাল এলিমেন্টস গুলো আছে যেগুলো শরীরের মোটামুটি 60 থেকে 80% এগুলো, যে শরীরের বডি ওয়েট আছে মোটামুটি 60 থেকে 80% এগুলো দ্বারা তৈরি। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই সমস্ত ইম্পর্টেন্ট যে এলিমেন্টস গুলো আছে মিনারেলস তাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে জানি। আদার্স এর ভিতরে ফেরাস, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, মলিবডেনাম, কপার, তারপরে তোমার ফ্লোরিন, সেলেনিয়াম এন্ড ক্রোমে এটসেট্রা, এগুলো তোমার ট্রেস অ্যামাউন্ট পরে হয়তো খুব অল্প পরিমাণে, কিন্তু কথা হচ্ছে এগুলো অতটা ইম্পর্টেন্ট না যতটা ইম্পর্টেন্ট উপরের 7টা। তো এর মধ্যে আবার তোমার আয়োডিন এবং ফেরাস, ম্যাঙ্গানিজ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মলিবডেনাম অতটা না, জিঙ্কটা একটু ইম্পর্টেন্ট পড়ে। তো আর বাকি যেগুলো আছে এগুলো অতটা ইম্পর্টেন্ট না। তো আমরা শুরু করতে যাচ্ছি ইন্ডিভিজুয়াল মিনারেলস গুলো নিয়ে একটু আলাপ। ফার্স্ট অফ অল দিস ইজ ক্যালসিয়াম। ক্যালসিয়াম সম্পর্কে আমরা ভালো করে জানি, এগুলো মোটামুটি শরীরে যে সমস্ত বোন লাইক স্ট্রাকচার যেগুলো আছে শরীরে, এই সমস্ত কম্পাউন্ড গুলো সাধারণত তোমার এই ক্যালসিয়াম দ্বারা তৈরি। যদিও ক্যালসিয়াম পাশাপাশি অন্যান্য মিনারেলস এর প্রয়োজন পড়ে, কিন্তু ক্যালসিয়াম ইজ অ্যাজ সাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মোটামুটি বোন এবং টিথের 99% হলো ক্যালসিয়াম। সো দিস ক্যালসিয়াম আর ভেরি ইম্পর্টেন্ট। সোর্স, এখানে অ্যানিমাল সোর্সের কথা বলা হচ্ছে, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, বাট ক্যালসিয়াম আর অলসো প্রেজেন্ট ইন দ্য প্ল্যান্ট সোর্স। আমি আগে বলেছি সোর্স গুলো কি, তাদের যে আরডিএ গুলো কি, সেটা কিন্তু আমাদের ভালো করে জেনে নিতে হবে। আমি এখানে যেটা মেজর সোর্স সেটি এখানে আলাপ করেছি, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, দিস আর অ্যানিমাল সোর্স অ্যান্ড দে আর দ্য অ্যাবান্ডেন্ট সোর্স ফর the production of providing the calcium. So each and every individual should take some milk and milk product every day. প্রতিদিন খাওয়া উচিত আসলে দুধ জাতীয় খাবার।
অল্প পরিমাণে হলেও প্রতিদিনই খাওয়া উচিত, বিকজ আফটার দ্য সার্টেন টাইমস অফ দি ইন্ডিভিজুয়াল আসলে মানুষের শরীর থেকে ক্যালসিয়াম গুলো আসলে ক্ষয় হতে শুরু করে, যেটা আমরা গত ক্লাসে ভিটামিন ডি এর ক্ষেত্রে আলাপ করেছিলাম, যে ক্যালসিয়াম এবং ফসফরাসের অ্যাবজর্পশনের জন্য যেমন ভিটামিন ডি প্রয়োজন পড়ে, ঠিক একইভাবে ক্যালসিয়াম এবং অন্যান্য মিনারেলস গুলো সাধারণত বায়োকেমিক্যাল রিয়াকশনকে ব্যাকিং দেওয়ার সময় হয়তো বন থেকে অনেক সময় ক্ষয়ে যেতে শুরু করে। সেক্ষেত্রে বন ক্ষয়ে যায়, সেগুলোকে আমরা অস্টিওপোরোসিস, অস্টিওমেলাসিয়া এগুলো নামে আখ্যায়িত করেছিলাম। ফর দিস রিজন মিল্ক অ্যান্ড মিল্ক, তবে যে সমস্ত বাচ্চা বা যে সমস্ত বয়স্ক মানুষের মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট খেলে সাধারণত হজম হতে চায় না, তাদের ক্ষেত্রে সাজেশন হলো হয় অন্যান্য সোর্স যেগুলো আছে ক্যালসিয়াম বেস, অন্যান্য সোর্স যেগুলো আছে সেখান থেকে হয়তো প্ল্যান্ট সোর্স হতে পারে, সেখান থেকে ক্যালসিয়াম গুলো হলো কিছু সংগ্রহ করা। আমি বায়োকেমিক্যাল ফাংশন নিয়ে আলাপ করতেছিলাম। সো দিট ইজ ওয়েল নোন যে ডেভেলপমেন্ট অফ বোন অ্যান্ড টিথ। আমরা জানি ক্যালসিয়াম এবং ফসফরাস দে আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য প্রোডাকশন অফ বোন অ্যান্ড টিথ, এবং হাড় জাতীয় যে সমস্ত স্ট্রাকচার শরীরের ভিতরে আছে এই সমস্ত স্ট্রাকচার গুলো ম্যাক্সিমাম ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি দ্বারা তৈরি। সো they are very important for the development of bone and teeth. This is important. This is muscle contraction. আমরা মাসল যে ওঠানামা করি, নড়াচড়া করি, এখানে তোমার ক্যালসিয়ামের খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পড়ে। আমরা জানি মাসল কন্ট্রাকশনের সময় তোমার অ্যাক্টিন, মায়োসিন নামক দুই প্রকারের যে টিস্যু গুলো শরীরে আছে, যে ওয়েটসিক টিস্যু বলা হয়, এই টিস্যু গুলো সাধারণত তোমার মাসল কন্ট্রাকশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাট এই অ্যাক্টিন এবং মায়োসিন যে টিস্যু গুলো আছে, এই টিস্যু গুলো আসলে অ্যাকশন করবে যখন এটিপি এর প্রয়োজন পড়বে, যখন এটিপি কে ব্রেক ডাউন করা হবে তখন, বিকজ এটিপি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাসল কন্ট্রাকশন। বাট এটিপি তখনই হাইড্রোলাইসিস হয় যখন এখানে এটিপিএস এনজাইমটা অ্যাকশন করে। এটিপিএস এর অ্যাকশনের ফলে এটিপি ভেঙে সেখান থেকে ফসফরাস আসে, এবং এই এটিপি এর অ্যাক্টিভিটির ফলে মাসল কন্ট্রাকশন হয়। প্রশ্ন হলো এটিপিএস এনজাইমকে অ্যাক্টিভেট করার জন্য তোমার প্রয়োজন পড়ে ক্যালসিয়াম। So calcium is very important for the activation of ATPase, and ATPase are very important for the muscle contraction. So ultimately যেটা গোল হলো muscle contraction, তার জন্য খুব ছোট জিনিস হইলেও ক্যালসিয়াম is very important, because এটি ছাড়া ATPase অ্যাক্টিভেট হবে না। সো এখান থেকে যদি ছোট প্রশ্ন এরকম থাকে যে ক্যালসিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মাসল কন্ট্রাকশন, হাউ, সেক্ষেত্রে কিন্তু এটিপিএস কথাটা এখানে আসেনি, কিন্তু তোমাকে অ্যান্সারটা করতে হবে। মাসল কন্ট্রাকশনের জন্য এটিপির প্রয়োজন, এটিপি হাইড্রোলাইসিসের জন্য এটিপিএস এনজাইম প্রয়োজন, আর এটিপিএস এনজাইমকে অ্যাক্টিভেট করার জন্য ক্যালসিয়াম প্রয়োজন। ফর দিস রিজন ক্যালসিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মাসল কন্ট্রাকশন। ব্লাড কোয়াগুলেশন বা ব্লাড ক্লটিং, যে ফ্যাক্টর 4 আমরা ভিটামিন কে এর ক্ষেত্রে পড়েছিলাম, 2, 4, 9 এবং 10 এই চারটি যে ফ্যাক্টর ছিল, ব্লাড ক্লটিং ফ্যাক্টর বা ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টর, তোমরা রিকল করলে দেখবা যে সেখানে আসলে ক্যালসিয়ামের ইনভলভমেন্ট ছিল। সেখানে ক্যালসিয়ামের ইনভলভমেন্ট ছিল, যখন গ্লুটামেটটা একটি কার্বক্সিলেশন হয় তখন তার সাথে একটি ক্যালসিয়াম এসে যুক্ত হওয়ার পরে তোমার ফিব্রিনিজমকে ফিব্রিনে কনভার্ট করে, এবং সেক্ষেত্রে একটি জালের মতো অবস্থা তৈরি হয়েছে। এই ব্লাড ক্লটিং ফ্যাক্টর যেটি ফ্যাক্টর নাম্বার 4, সেটি হলো ক্যালসিয়াম, সেটি হলো ক্যালসিয়াম। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ব্লাড কোয়াগুলেশন বা ব্লাড ক্লটিং। And directly they are involved in some enzymes activation in the lipid, and this is carbohydrate metabolism, succinate dehydrogenase. This is a very important enzyme in the TCA cycle. So this activation of the succinate dehydrogenase is dependent on the calcium. Not only that, but also the lipase, that is the initial enzyme that hydrolyzes the lipid into water and fatty acids. Alcohol and fatty acids. This enzyme's activation is depends on the calcium. So অনেক সময় পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে এরকম ভাবে যে enlist some minerals অথবা state the sources and recommended RDA of calcium and its active participation in the lipid metabolism. সেক্ষেত্রে তোমার কিন্তু ওই যে এক্সাম্পল যেটা বললাম, যে একটি যেটা বলা হয় তোমার ট্রাইসাইল গ্লিসারল টিসি, এটিকে পানি দ্বারা হাইড্রোলাইসিস করা হচ্ছে ইন প্রেজেন্স অফ দিস লাইপেজ, এবং এই লাইপেজের এই আরো চিহ্ন ঠিক নিচেই লেখা থাকবে তোমার ক্যালসিয়াম। সো এখানে একটু ভালো করে লিখে দিতে হবে। সো দি ক্যালসিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাক্টিভেট দিস লাইপেজ এনজাইম, আদারওয়াইজ লাইপেজ ইজ নট অ্যাক্টিভ and it will not act on the lipid to hydrolyze it into the glycerol and free fatty acid. Otherwise the lipid metabolism is stopped over. So this is very important for the
লিপিড মেটাবলিজম। এইরকম কিছু কথাবার্তা বলে তোমাকে অ্যান্সারটা কিন্তু করতে হবে। সাকসিনেট ডিহাইড্রোজেনেজ সেটা আমরা ভালো করে জানি, এটি তোমার প্রয়োজন পড়ে, তোমার দেখে থাকবে যে টিসিএ সাইকেলে তোমার সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এনজাইমটা আছে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। It's also release some hormones also. This is pituitary hormone, তারপরে তোমার insulin, তারপরে তোমার calcitronin, etc. These are the hormones that are involved for the masses or the transduction, signal transduction within the body. So this is important. That's it's calcium. So that's all about calcium. Then phosphorus is as like as calcium. এটিও আসলে ক্যালসিয়ামের মতোই পাশাপাশি it is also an important minerals. এটিও তোমার ক্যালসিয়ামের মতোই কাজ করে থাকে, ক্যালসিয়ামের মতোই এর অ্যাক্টিভিটিস একই রকমই কিছুটা। ইট ইজ among the others minerals মোটামুটি 1 কেজি ছিল 1 থেকে 1.5 কেজি। এখানেও আমরা ফসফরাসকেও যেমন মিল্ক প্রোডাক্ট, সিরিয়াল এবং ভেজিটেবলস ইত্যাদি সোর্সে পেয়ে থাকি। ঠিক একইভাবে ওইগুলো তোমার সিরিয়ালস, ভেজিটেবলস এবং মিল্কেও ক্যালসিয়াম পাওয়া যেতে পারে, তো আমরা সেটাই দেখলাম। তো এখানেও biochemical function is also same as the calcium. It also help in the development of bone and teeth, because all the skeleton structure in the body that is formed from the bone-like structure that is formed by the phosphorus. So as well as calcium, phosphorus are very important for the production or for the development of the bone and teeth. This is very important minerals for the production of high energy phosphate. You know it, high energy phosphate আমরা জানি যে সমস্ত এনার্জি ফসফেট রিচ কম্পাউন্ড গুলো সাধারণত তোমার এনার্জি প্রোভাইড করে থাকে, যেমন NADP, NADP, তারপরে তোমার কি বলে NADP, তারপরে ATP, তারপরে তোমার GTP, CTP, UTP, etc. These compounds are energy compound, and for the production of this energy compound by the phosphorus is very important. মনে করো NADS phosphate যদি তাহলে NADP হবে। NADPase, if you say about this NADPase, phosphorus is important for the production of NADPase also, and these NADPase are very essential for the production of fatty acid in the mammary gland. So high energy value তো অবশ্যই আছে, because হলো যে ATP কে আমরা universal currency of free energy বলছি, ATP, and this ATP is also produced from the involvement of the phosphorus. Phosphate যখন যুক্ত হয় তখনই ATP তে কনভার্ট হয়, রিচার্জ হয়, otherwise this ATP cannot provide you energy. So this high energy phosphate, that is formation and utilization, depends on the phosphorus. এখানে সেগুলো নাম বলা আছে, AMP, PLP, ADP, NADP and others, যেগুলো তোমার নিউক্লিওটাইড যেগুলো আছে, নিউক্লিওটাইড like GTP, CTP and UTP. These nucleotides are also important for the production of DNA, RNA, etc. Otherwise, the existence of the life we cannot imagine. So this phosphorus is very important for the production of this nucleotide also. It also regulate blood pH. Phosphorus এর তোমার অবশ্যই চার্জ আছে, যার কারণে সেটা ব্লাড pH। ফসফেট বাফারের নাম তোমরা শুনে থাকবে, ফসফেট বাফার। এই ফসফেট বাফারের ফলে কিন্তু this one of the important elements to control the blood pH. Otherwise, যখন তুমি বাইরে থেকে খাবার খাচ্ছ তখন ব্লাডের ভিতর যখন এই খাবারগুলো যুক্ত হচ্ছে, সেটি তোমার কি বলে প্রোটিন হোক বা কি বলে ফ্যাটি অ্যাসিড হোক, অ্যামাইনো অ্যাসিড হতে পারে, ফ্যাটি অ্যাসিড হতে পারে, এগুলো অ্যাসিডিক কম্পাউন্ড ব্লাডে আসে, কারণ ইউজুয়ালি ব্লাডের পিএইচ কিন্তু হেরফের হয়ে যায়। সো এই অবস্থায় যদি অ্যাসিডিক কন্ডিশন ব্লাড যদি তোমার কি বলে এটাকে এগ্রিগেট হয়ে যায় বা ডিনেচারেট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ব্লাডের যে ট্রান্সফিউশন ক্যাপাবিলিটি বা তোমার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সফিউশন যে ক্যাপাবিলিটি কিন্তু স্টপ হয়ে যাবে, আর এটা স্টপ হলে মানুষ কিন্তু মারা যাবে। সো এই অবস্থাকে যদি ঠিক রাখতে হয় তাহলে অবশ্যই ব্লাডের পিএইচটাকে অবশ্যই অবস্থা কন্ট্রোল করতে হয়। এই জন্য অনেকগুলো বাফার সিস্টেম আছে, তার মধ্যে ফসফেট বাফার ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ইভেন্ট টু কন্ট্রোল দি ব্লাড পিএইচ। আরেকটা জিনিস হলো যে ফসফেট যে সার আমরা ব্যবহার করে থাকি, আমাদের কৃষকরা ব্যবহার করে থাকে, সেটি টিএসপি হোক, ডিএপি হোক, এমওপি হোক, এটসেট্রা। এই যে ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, বা টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, এগুলো যে কৃষক সাধারণত মাটিতে দিয়ে থাকে, তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এখান থেকে ফসফেট আলাদা হয়ে যাবে, কি বলে ডিসোসিয়েট হয়ে যাবে, আর এই ফসফেটটাই প্ল্যান্ট যখন আপটেক করবে তখন এটিপি কে সে রিসার্চ করে এটিপি তে কনভার্ট করতে পারবে, বা আদার্স যে সমস্ত ফসফেট হাই এনার্জি ফসফেট গ্রুপ গুলো আছে সেগুলো তৈরি হবে এই ফসফেট থেকে। ফর দিস রিজন জমিতে অবশ্যই ফসফেট সার অল্প পরিমাণে হলেও অবশ্যই কৃষকরা কিন্তু এটা প্রদান করে থাকে।
এখন বর্তমানে ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট সার বাজারে অ্যাভেলেবল। এই ফসফেট সারের মাধ্যমে সেটা ফসফেটও একসাথে এবং একই সাথে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম গ্রুপ যেটা আছে, যেটি নাইট্রোজেনের যে ইয়েটা স্কারসিটিটা বা ডিফিসিয়েন্সিটা সেটি মিট আপ করে, যার কারণে বর্তমানে নতুন সার ডিএপি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটি ফসফেট এবং ইউরিয়া দুটির চাহিদাই পূরণ করে। সো দিস ইজ ফসফরাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এ হলো তার বায়োকেমিক্যাল ফাংশন। সো পরীক্ষায় কিন্তু এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে যে রাইট ডাউন দি ইম্পর্টেন্ট অফ ফসফরাস ইন দি ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস। সাপোজ ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস, এখন তুমি যদি ফসফরাসের ইনভলভমেন্ট এখানে না জানো, আমি বলেছি যে NADPH is very essential for the production of fatty acid in fatty acid biosynthesis। তুমি দেখবা কোন রিঅ্যাকশন গুলোতে NADPH এর প্রয়োজন পড়ে, সো ওই রিঅ্যাকশন 2-3টা তুলে দিলেই কিন্তু you will get a very nice mark। আবার তোমার আরেকটা আসতে পারছে ATP, যেটা প্রোডাকশন হয়, সেটি তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে হোক বা তোমার যে সমস্ত রিঅ্যাকশনে এটিপি তৈরি হয়, ওই সমস্ত রিঅ্যাকশনে যে ADP এর সাথে যে ফসফেটটা যুক্ত, এই ফসফেটের সোর্স কিন্তু এই ফসফরাস। সো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু একটু চিন্তা ভাবনা করে কিন্তু লিখতে হবে। তার প্রশ্ন আসতে পারে যে ব্লাড যে রেগুলেট করতেছে কি, সেখান থেকে প্রশ্ন অনেক সময় আসতে পারে। Absorption and metabolism of carbohydrate, this is also important for the phosphorus। তোমরা দেখবা কার্বোহাইড্রেট মেটাবলিজমে আসলে এটিপি এডিপির যে ইনভলভমেন্ট সেটি আসলে মেন। আমার প্রথম রিঅ্যাকশন যেটা দেখি, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, এই ফসফেটটা কি, সেটি হলো এই ফসফরাস। কোথা থেকে আসে? এটিপি থেকে। এটিপি তোমার চেঞ্জ হয়ে যায় তোমার এডিপি তে, আর এটিপি আবার রিসার্চ হয় এটিপি তে। তো এডিপি যখন রিসার্চ হয়, ওই ফসফেটটাই কিন্তু হলো তোমার এই ফসফেট। এরপর আসতেছে যে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ইজ আনাদার ইম্পর্টেন্ট মিনারেলস ইন দ্য বডি। মোটামুটি 20 মিলিগ্রামের মতো থাকে ক্যালসিয়াম এবং ফসফরাসের সাথে থাকে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে সিরিয়াল, নাটস, বিনস, ভেজিটেবলস এটসেট্রাতে সাধারণত তোমার এগুলো থাকে। ভেরিয়াস সিরিয়ালস, নাটস, বিনস, ভেজিটেবল এটসেট্রাতে তোমার এই ম্যাগনেসিয়াম গুলো আমরা দেখতে পাই। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া আর অন্যান্য সোর্সে থাকতে পারে, যেখানে অ্যানিমাল সোর্সের কথা টোটালি বলা হয়নি। তোমরা সেই সমস্ত একটা অ্যানিমাল সোর্সের কথাও লিখবা, বিকজ যখন তুমি মিনারেলস এর সোর্সের কথা লিখবা, তখন অবশ্যই তোমাকে এই জিনিসটা থিঙ্কিং করতে হবে। ইউ হ্যাভ টু রাইট সাম প্ল্যান্ট সোর্স এন্ড সাম অ্যানিমাল সোর্স। আমি এখানে প্ল্যান্ট গুলো বলেছি, তো অ্যানিমাল সোর্স তোমাদের আগে পড়ানো হয়েছে, সেখান থেকে ভালো করে দেখে নেবা যে অ্যানিমাল সোর্সের কোথায় কোথায় ম্যাগনেসিয়াম আছে। তবে না বুঝে কখনো লিখবা না, সেক্ষেত্রে এক্সামিনে কিন্তু বিরক্ত হতে। একই অবস্থা as well as the calcium and phosphorus. Calcium and phosphorus, it also involved in the development of bone and teeth। এটা bone and teeth এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হলো এই ম্যাগনেসিয়াম। This is important in the metabolic pathway. This is cofactor for several reactions require ATP। যে সমস্ত রিঅ্যাকশনে এটিপির প্রয়োজন পড়ে, ফসফরাস যেখানে প্রয়োজন, ফসফরাসের যেখানে ইনভলভমেন্ট আছে, সেই সমস্ত রিঅ্যাকশন গুলোতে কিন্তু ম্যাগনেসিয়াম লাগবে। সেভারাল রিঅ্যাকশন হয় এটিপি ইজ রিকোয়ার্ড। তুমি গ্লুকোজ 6 ফসফেট যেটা তৈরি হচ্ছে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, এই যে গ্লুকোজের সাথে ফসফেট যোগ দিয়ে গ্লুকোজ 6 ফসফেট হয়েছে, হওয়ার এটিপি ইজ ইনভলভ। এবং এই যে এটিপির হাইড্রোলাইসিস হচ্ছে, সেখানে এটিপিএস এস এনজাইম যেটি, সেটা হলো হেক্সোকাইনেস অথবা গ্লুকোকাইনেস এনজাইমের প্রয়োজন পড়ে। এই গ্লুকোকাইনেস এবং হেক্সোকাইনেস এর কোফ্যাক্টর হিসেবে অবশ্যই এখানে তোমার ম্যাগনেসিয়ামের প্রয়োজন পড়বে। এখানে এটিপি তো অবশ্যই লাগবে এনার্জি, তাছাড়া তো এটি ফসফেটে কনভার্টই হবে না, এবং এনার্জি প্রোডাকশন না হলে তো রিঅ্যাকশন যেহেতু তোমার স্পন্টানিয়াস নয়, যেহেতু এটা তোমার এন্ডারগনিক, এটি যেহেতু তোমার এক্সারগনিক রিঅ্যাকশন, এখানে তোমার এনার্জি এটিপি প্রডিউস করতেছে, সুতরাং এই সমস্ত রিঅ্যাকশন গুলোতে অবশ্যই তোমাকে এটিপি সাপ্লাই করতে হবে, এটিপি প্রোভাইড করতে হবে। তো এই সমস্ত রিঅ্যাকশন যেখানে এটিপি তোমার এনার্জি প্রোভাইড করার জন্য ব্রেকডাউন হয়ে যায়, সেই সমস্ত রিঅ্যাকশন গুলোতে অবশ্যই তোমার ম্যাগনেসিয়ামের প্রয়োজন পড়বে। সো দিস আর দি রিঅ্যাকশন হেক্সোকাইনেস, গ্লুকোকাইনেস এবং আদার্স আছে, যেমন লাইপেজ এনজাইম যখন কাজ করে, সেই লাইপেজ এনজাইমের জায়গাতেও তোমার কিন্তু এটিপির প্রয়োজন পড়ে। এছাড়া আরো অন্যান্য তুমি রিঅ্যাকশন দেখবা যেখানে তোমার এটিপির প্রয়োজন পড়ে, সেটা কার্বোহাইড্রেটও আছে, প্রোটিনেও আছে, লিপিডেও আছে। সো প্রশ্ন আসতে পারে, রাইট ডাউন দি ইম্পর্টেন্ট অফ ম্যাগনেসিয়াম to the point of view of lipid metabolism, taking example from the lipid metabolism।
সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই সুন্দর করে কথাগুলো লিখতে হবে যে magnesium is important for the reaction where ATP is required. So in carbohydrate metabolism, this reaction required ATP. So where this ATP will not convert this glucose into glucose 6-phosphate, otherwise there is absent of the magnesium. So magnesium is very important in carbohydrate metabolism, especially to convert glucose into glucose 6-phosphate. Neuromuscular function. It is as like as আমরা কিছুক্ষণ আগে যে আলাপ করলাম যে ফসফরাস ইজ ইনভলভ ফর দ্য মাসল কন্ট্রাকশন, এখানেও ঠিক এই নিউরোমাসকুলার ফাংশনটা মাসল কন্ট্রাকশনের মধ্যে কিছুটা ফাংশন করে থাকে। লিভার সিরোসিস, রিকেটস, অ্যাবনর্মাল প্রেগন্যান্সি ইত্যাদি দিস আর দ্য অ্যাবনর্মাল সিচুয়েশন অফ দি ম্যাগনেসিয়াম, যদি ঠিক মতো না থাকে সেক্ষেত্রে তোমার এই সমস্ত সমস্যাগুলো কিন্তু হতে পারে। সো দিস ইজ ম্যাগনেসিয়াম। Then manganese. Manganese is also important as like as the magnesium. এখানেও ATP যে সমস্ত রিঅ্যাকশনে ইনভলভ থাকে সেখানে প্রয়োজন পড়ে। ম্যাগনেসিয়াম এটা নিউক্লিক অ্যাসিডে থাকে মোটামুটি 15 গ্রামের মতো। সিরিয়াল নাটস, বিনস, ভেজিটেবলস এটসেট্রা আর দ্য ইম্পর্টেন্ট সোর্স ফর দ্য ম্যাঙ্গানিজ। বায়োকেমিক্যাল ফাংশন এগুলোই। এখানে তোমার যে কোফ্যাক্টর অফ সাম ডিফারেন্ট রিঅ্যাকশনস, এখানে এই রিঅ্যাকশনগুলোর নাম মনে রাখতে হবে। Pyruvate kinase. This is very important that kinase এনজাইমের মাধ্যমে সাধারণত তোমার শরীরে ATP প্রডিউস হয়ে থাকে। সো এই কাইনেস এনজাইম যেখানে অ্যাকশন করতে, যেখানে ADP থেকে ATP তৈরি হচ্ছে, সেই সমস্ত রিঅ্যাকশন গুলো যেখানে ফসফেট সাপ্লাই করতে হচ্ছে, এনার্জি সাপ্লাই করতে হচ্ছে, এই ফসফেট যেখানে প্রয়োজন পড়ে ফর দ্য প্রোডাকশন অফ ATP, সেই সমস্ত রিঅ্যাকশন গুলোতে সাধারণত ম্যাঙ্গানিজের প্রয়োজন পড়ে। একটা ছিল ATP ইউটিলাইজেশন আর হলো ATP প্রোডাকশন। সো ATP যখন ইউটিলাইজ হয়ে যায়, হাইড্রোলাইসিস হয়ে যায়, তখন প্রয়োজন পড়ে ম্যাগনেসিয়াম। আর যখন ATP প্রডিউস হয় ADP থেকে, তখন প্রয়োজন পড়ে ম্যাঙ্গানিজ। আইসোসাইটেট ডিহাইড্রোজিনেস, এই জাইমটার নাম তুমি জেনে রাখবে। এখানে ডিহাইড্রোজিনেশন ঘটে এবং সেখানে মোস্ট প্রবাবলি তোমার NADH তৈরি হয়। সো দিস আর দি হাই এনার্জি দিস কম্পাউন্ড। Peptidase and arginase, these are two enzymes involved in the প্রোটিন মেটাবলিজম। সেক্ষেত্রে তোমার এই দুটি এনজাইম কিন্তু সেখানে প্রয়োজন পড়ছে। সো কার্বোহাইড্রেট এবং প্রোটিনে সাধারণত তোমার ম্যাঙ্গানিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি ফর দ্যাট রিঅ্যাকশন where the ATPs are produced. The production and nervous system as like as abnormal সমস্যাটা হলো তোমার এইগুলো। সো দিস আর ইম্পর্টেন্ট। আমি এখানে আগে বলেছি, আবারও বলতেছি, আমি মেটাবলিক পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটা আলাপ করতে যাচ্ছি। কোথায় কোথায় রিঅ্যাকশনটা ঘটে এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখবে শুধুমাত্র। কারণ পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্নই থাকে যে ম্যাগনেসিয়াম বা ম্যাঙ্গানিজ তোমার মেটাবলিজমের কোন জায়গায় অ্যাকশন করে। সো রিঅ্যাকশন গুলো সহ তোমাকে কিন্তু ভালো করে ধারণাটা রাখতে হবে, আদারওয়াইজ অ্যান্সার কিন্তু ভালো করতে পারবে না। প্রশ্ন এইরকমই থাকে, এরকম স্টেট দি ইম্পর্টেন্স অফ ম্যাঙ্গানিজ ফর দ্য মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট বা মেটাবলিজম অফ প্রোটিন। সেক্ষেত্রে তোমার কিন্তু এইখান থেকে অ্যান্সার গুলো করতে হবে। অ্যাজ লাইক অ্যাজ অনেক সময় ছোট প্রশ্ন আমি আগেও বলতেছি, আবার বলতেছি যে অনেক সময় স্টুডেন্টকে হেল্প করার জন্য, পাস করানোর জন্য অনেক সময় এই প্রশ্ন, এই প্রশ্ন দেওয়া হয়ে থাকে। রাইট ডাউন দি সোর্সেস, RDA and biochemical function of manganese দিয়ে দেওয়া হবে, সেটাও ঠিক আছে। আবার অনেক সময় কিন্তু তার সাথে জোর দিয়ে হয়তো একটা 4 মার্কের বড় প্রশ্ন দিয়ে দিল, the manganese is very important for the carbohydrate metabolism, justify the statement with specific example। সেক্ষেত্রে তোমার কিন্তু প্রশ্নটা আসবে, তখন এইখান থেকে খুব অল্প করে এখান থেকে এক্সাম্পল দিয়ে কিন্তু অ্যান্সারটা করতে হবে। সোডিয়াম as like as ক্যালসিয়াম, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এটা আসলে ওইভাবে অতটা যুক্ত না, কিন্তু বডি ফ্লুইড যেগুলো আছে, এই বডি ফ্লুইডের কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কনস্টিটিউয়েন্ট হলো তোমার এক্সট্রা সেলুলার বডি ফ্লুইড, ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্টস হলো তোমার এই কি বলে সোডিয়াম। সেটি বনেরও আছে, আবার তোমার সফট টিস্যুরও আছে, আবার এক্সট্রা সেলুলার ফ্লুইডেও আছে। তো সব জায়গাতে কিন্তু সোডিয়াম ভেরি ইম্পর্টেন্ট। কারণ হলো সোডিয়াম ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ব্যালেন্স অফ দি অ্যাসিড বেস ব্যালেন্স, জন্য খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সোডিয়াম হলো পজিটিভ আয়নযুক্ত, সুতরাং এটি সহজেই তোমার বিভিন্ন নেগেটিভ আয়নের যুক্ত কম্পাউন্ডের সাথে যুক্ত হয়ে অ্যাসিড বেস যে ব্যালেন্সটা সেটাকে সে প্রশমিত করতে পারে। আর সোর্স গুলো খুবই অ্যাভেলেবল, সেগুলো কমন সল্ট। আমরা সাধারণত যে সমস্ত লবণ দিয়ে তরকারি রান্না করে থাকি, এই সমস্ত লবণের ভিতরে তোমার কিন্তু এগুলো আছে। এছাড়া আমরা যে হোল গ্রেন, নাটস, লিফি ভেজিটেবলস, এগস, মিট ইত্যাদি খাই, সব জায়গাতেই কিন্তু কিছু না কিছু পরিমাণ সোডিয়াম কিন্তু আছে। সুতরাং
যেহেতু আমরা তরকারির সাথে লবণ খাচ্ছি, সো এক্সট্রা করে বাইরে থেকে লবণ খাওয়ার কোনো মানে নেই। অনেক সময় পুরি, সিঙ্গারা ইত্যাদির সাথে মানুষ কিন্তু বিট লবণ বা লবণ জাতীয় বিভিন্ন প্রকারের বা মিওনিজ বা আদার্স যে সমস্ত কম্পাউন্ডস গুলো আছে, তারপর তোমার বাটার ইত্যাদির সাথে কিন্তু আমরা হরহামেশা কিন্তু কি বলে এটা লবণ কিন্তু খেয়ে থাকতে সোডিয়াম খাচ্ছি। কিন্তু আসলে এগুলো খাওয়াটা জরুরি না, বিকজ তুমি তরকারির সাথে যে পরিমাণ লবণ খাইতেছো, এই লবণ ইজ এনাফ টু গিভ ইউ দি ব্যাকিং ফর দ্য অ্যাসিড বেস ব্যালেন্স। সো অতিরিক্ত সোডিয়াম কিন্তু আমার শরীরের জন্য খারাপ, বিকজ সোডিয়াম কিন্তু একসাথে কিন্তু ওয়াটার অ্যাবজর্পশন স্পেসিফিক আছে, যার কিন্তু অসমোটিক প্রেশার বা যেটা প্রেশার যেটা সেটা কিন্তু বেড়ে যেতে পারে। যার কারণে যারা বেশি বেশি লবণ খায় তাদের শরীরে কিন্তু হাই প্রেশারের একটা চান্স থাকে, বিকজ ব্লাড যখন অধিক পরিমাণে সোডিয়ামের উপস্থিতি টের পাবে তখন সে অধিক পরিমাণ ব্লাড থেকে পানি শোষণ করে আর ব্লাড তখন ফুলে ফেঁপে ওঠে। আর এই অবস্থায় ব্লাড ভলিউম বেড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু ব্লাড প্রেশারও বেড়ে যায়। ফর দিস রিজন অতিরিক্ত লবণ কিন্তু খাওয়া খুবই খারাপ, এবং এই জন্য সল্টকে কিন্তু সাইলেন্ট কিলারও বলা হয়। এনিওয়ে, তো অ্যাসিড বেস ব্যালেন্স উইথ ক্লোরিন এন্ড তোমার কি বলে বাইকার্বনেট, অসমোটিক প্রেশার এন্ড ফ্লুইড ব্যালেন্স, এসেনশিয়াল অ্যাবজর্পশন অফ গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, অ্যামাইনো অ্যাসিড এটসেট্রা। এটা হলো ডাইজেশন, অ্যাবজর্পশন এবং অ্যাবজর্পশন মেকানিজম যখন পড়াইছিলাম তখন সেখানে তুমি খেয়াল করে দেখো একটা পাম্প সিস্টেমের কথা আমরা আলাপ করেছিলাম, যেটার নাম ছিল সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্পের কথা বলা হচ্ছিল। এই সোডিয়াম পটাশিয়াম পাম্প কিন্তু এটিপির উপস্থিতিতে এটিপিএস এনজাইমের মাধ্যমে কিন্তু কাজ করেছে। সো এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমেই কিন্তু যখন বাইরে থেকে সোডিয়াম প্রবেশ করে, ঠিক একই সাথে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ শরীরের ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে গ্লুকোজ যখন তোমার কি বলে এটা ইন্টেস্টাইনাল সেল থেকে যখন ব্লাডের দিকে চলে আসে, একই সাথে পটাশিয়াম ভিতরে প্রবেশ করে, গ্লুকোজ বেরিয়ে যায়। বাট গ্যালাক্টোজটা সরাসরি নিজে থেকেই তার যে ইয়েটা আছে, কি বলে ট্রান্সমিটার সিস্টেম আছে, এর মাধ্যমে গ্যালাক্টোজ উইদাউট হেল্প অফ দি পটাশিয়াম এটি সরাসরি ইন্টেস্টাইনাল মিউকোসাল সেল থেকে সরাসরি ব্লাডে প্রবেশ করে। সো ফর দ্য absorption, intestinal absorption of glucose, fructose, galactose, amino acid, etc., they are very important for this pump that is called sodium potassium pump. এখন সেলের ভিতরে এবং সেলের বাইরে, সেলের ভিতরে এবং সেলের বাইরে এটি সাধারণত তোমার কি করে, সেলের ভিতরে এবং সেলের বাইরে এটি যে অসমোটিক যে প্রেশারটা, অ্যাসিড বেসে যে ইমব্যালেন্স ভাবটা যদি থাকে, সেক্ষেত্রে মনে করো যে ব্লাডের ভিতরে বাইকার্বনেট বাফার সিস্টেম, এই বাইকার্বনেট বাফার সিস্টেম বা কার্বনেট বাইকার্বনেট বাফার সিস্টেম যখন ডিসোসিয়েট হয়ে যায়, তখন বাইকার্বনেট আনুপাতিক পরিমাণ তৈরি করে। এটাকে নিউট্রাল করার জন্য তখন যে সোডিয়ামটা আসে, এটা যখন এর সঙ্গে যুক্ত হয় তখন সোডিয়াম বাইকার্বনেটে কনভার্ট হয়ে যায়। সোডিয়াম বাইকার্বনেট কনভার্ট হয় তখন এই নেগেটিভ আয়নগুলো আস্তে আস্তে প্রশমিত হতে থাকে। ঠিক একইভাবে তোমার যে ইয়েটা থাকে গ্যাস্ট্রিক গ্রিসে যে হাইড্রোজেন এবং ক্লোরাইড দুটি যে ইয়ে থাকে, হাইড্রোজেনের প্রভাবে তোমার ক্লোরিনের যখন হাইড্রোজেন এবং ক্লোরিনের যখন এটি ডিসোসিয়েট হয়ে যায়, তখন সোডিয়াম ইজিলি তোমার ক্লোরিনের সাথে যুক্ত সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে পারে। আবার যখন প্রয়োজন হয় তখন সোডিয়াম ক্লোরাইড আবার ডিসোসিয়েট হয় সোডিয়াম এবং ক্লোরিন আয়ন তৈরি করতে পারে। এভাবে যে অ্যাসিড বেস যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা সে যেমন রক্ষা করে, ঠিক একইভাবে অসমোটিক প্রেশারটাও সে রক্ষা করে, একইভাবে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন যেটি সেটিও করে। আর আরেকটা কথা আমি বলেছিলাম যে এটি মেনটেন্স হার্টবিট, কারণ হলো যে ব্লাড প্রেশার কিন্তু বেড়ে গেলে হার্টবিটের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়, যার কারণে এই হার্ট বানানটা একটু ভুল হয়েছে, কিন্তু আসলে হার্ট বিট যেটা আছে এটিও কন্ট্রোল করে থাকে, তোমার মেনটেন করে থাকে সোডিয়াম। সো সোডিয়াম ইজ অলসো ইম্পর্টেন্ট। বেশি হলেও সমস্যা, আর কম হলেও সমস্যা। বেশি হলে হাইপার যেটি বলতেছে সেটা আপনার ব্লাড প্রেশার আর পরিমাণটা বাড়ে যাবে, আর হাইপার হলে সিরোসিস এবং হার্ট ফেল হতে পারে। সো যে পরিমাণ লবণ আমরা তরকারির মাধ্যমে সাধারণত খেয়ে থাকি ইটস ইনাফ, যার কারণে অতিরিক্ত লবণ খাওয়া ঠিক না। তো এই হলো সোডিয়ামের কথা। সোডিয়াম এবং পটাশিয়াম একই রকমের, কেন ওখানে যে কথাটা বলা হয়েছিল এখানেও একই রকমের। এখানে আরডিএটা বলা আছে 3 থেকে 4 গ্রাম পার ডে। আর এখানে সোর্স গুলো খুবই এনিম্যাল সোর্সের সাথে প্ল্যান্ট সোর্স আছে, চিকেন, তারপর তোমার লিভার, এগুলো তোমার এনিম্যাল সোর্স। এখানে টেন্ডার কোকোনাট ওয়াটার, বানানা, অরেঞ্জ, পাইনাপল, পটেটো ইত্যাদি তোমার ভেরি ইম্পর্টেন্ট সোর্স অফ দ্য পটাশিয়াম। আর বায়োকেমিক্যাল ফাংশন সোডিয়ামের মতোই কিছুটা, যে অসমোটিক প্রেশার আমরা কিছুক্ষণ আগে সোডিয়ামের ক্ষেত্রে দেখলাম, এখানেও সেটা মেনটেন করতেছে, অ্যাসিড বেস ওয়াটার ব্যালেন্স এটাও করতেছে। এখানে এনজাইমের অ্যাক্টিভিটি যদি সোডিয়ামের নেই, অনেক সময় পরীক্ষায় কিন্তু সোডিয়াম এবং পটাশিয়ামের অ্যাক্টিভিটির মধ্যে পার্থক্য চাওয়া হয়। Although these two minerals are very related to each other, এবং তাদের সোর্স এবং তার বায়োকেমিক্যাল ফাংশনস আর অলসো সেম, বাট হোয়াটস আর দ্য ডিফারেন্ট। সোডিয়াম কিন্তু কোনো অবস্থাতেই কোনো এনজাইমের অ্যাক্টিভিটিকে কিন্তু করে, এনজাইম অ্যাক্টিভিটিকে কিন্তু সে অ্যাক্টিভেট করেনি। বাট এখানে আমরা একটা এনজাইমের নাম দেখতে পাচ্ছি পাইরুভেট কাইনেস, যেটি আমরা
কিছু কোন একটা ম্যাগনেনিজের ক্ষেত্রে পাইরুভেট কাইনেস পিকে বলা হচ্ছে this activity of this pyruvate kinase is also depend on the potassium তবে পটাশিয়াম যাদের গায়ে চুলকানির ভাব আছে তাদের কিন্তু আসলে এই ব্যানানা থেকে ব্যানানা খাওয়া থেকে দূরে থাকা উচিত কারণ হলো ব্যানানাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকার কারণে বেশি পরিমাণ কলা খাইলে কিন্তু গা অনেক সময় চুলকায় protein biosynthesis record intracellular potassium extracellular potassium muscle activity আর অ্যাবজর্পশন অফ গ্লুকোজ অ্যালং উইথ সোডিয়াম অর্থাৎ সোডিয়াম এবং পটাশিয়ামের যে অ্যাক্টিভিটিস একদম মোরাললেস সিমিলার শুধুমাত্র পার্থক্য একটি জায়গায় সেগুলো এনজাইম অ্যাক্টিভিটি যেখানে পাইরুভেট কাইনেস এনজাইমটা এখানে অ্যাকশন করে থাকে তার অ্যাক্টিভিটিসটা এটা তোমার অ্যাক্টিভেট করে থাকে কিন্তু সোডিয়াম ক্ষেত্রে এরকম কোনো এনজাইমের নাম আমরা দেখি সো মোটামুটি দুটি একই রকম হাইপারকিটোমি একই জিনিস এরপর আসতেছে so this all about তোমার সোডিয়াম এবং পটাশিয়াম এই পর্যন্তই বিকজ সোডিয়াম এবং পটাশিয়াম একই রকমের অ্যাক্টিভিটিস যেটা আমরা সোডিয়ামের ক্ষেত্রে আলাপ করেছি বলে পটাশিয়ামের ক্ষেত্রে অতটা আলাপ করছি না কিন্তু জিনিস একই রকম ওখানে যেরকম এক্সট্রা ইন্টারসেলুলার যে বডি ফ্লুইডের অ্যাক্টিভিটিস অ্যাসিড বেস ব্যালেন্স তারপরে তোমার যে কি বলে অসমোটিক প্রেসার ইত্যাদি এটা যেমন করে থাকে এখানে ঠিক একইভাবে অ্যাবজর্পশন অফ গ্লুকোজ ইত্যাদি ওখানে সেখানেও ছিল they are the similarities and dissimilarities হলো যেখানে পাইরুভেট কাইনেস বেশি অ্যাক্টিভেট করে কিন্তু এখানে সেটা ছিল ক্লোরাইড সোডিয়ামের সাথে ক্লোরাইড খুব ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ সোডিয়াম ক্লোরাইড যেখানে সোডিয়াম আছে সেখানে ক্লোরিন আছে সো দিস আর দি সেম সোর্স অফ দি সোডিয়াম কমন সল্ট হোল গ্রেন লিফি ভেজিটেবলস এটসেট্রা আরডিএ 5 থেকে 10 গ্রাম পার ডে আর বায়োকেমিক্যাল ফাংশন একই রকম সোডিয়াম দেখেন যে ফাংশনটা প্লে করে ক্লোরিন ওই একই রকম পটাশিয়াম একই রকম সো সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড দুটির অ্যাকশন একই রকম রেগুলার অ্যাসিড বেস ব্যালেন্স কিভাবে করা আমরা সেটা আলাপ করেছি ফ্লুইড ব্যালেন্স আমরা আলাপ করেছি অসমোটিক প্রেসার এবং সোডিয়াম পটাশিয়ামের যে ইন্টারঅ্যাকশনের ফলে যে এখান থেকে তোমার কি হয় যে গ্লুকোজ তারপর তোমার গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ ইত্যাদি অ্যাবজর্পশন হয় তাদের অ্যাক্টিভিটিসও কিন্তু ক্লোরাইড তাদের সাথে রিলেটেড তো একটা জিনিস এখানে ডিসিমিলারিটিস দেখা যাচ্ছে সেটা হলো দি ফরমেশন অফ HCl ইন গ্যাস্ট্রিক যেটি তোমার সোডিয়াম এবং পটাশিয়াম ক্ষেত্রে ছিল দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ গ্যাস্ট্রিক জুসটা তৈরি হয় হাইড্রোজেন এবং ক্লোরিনের মাধ্যমে আর ক্লোরিনটা ক্লোরাইডের মাধ্যমে সাপ্লাই করে দিস হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস ইজ কল্ড অলসো গ্যাস্ট্রিক জুস যেটা আমরা ডাইজেশন যখন করেছি তখন সেখানে আমরা আলাপ করেছিলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা সেখানে আমরা দেখেছিলাম যে স্টোমাকের ভিতরে যখন এই খাবারটা আসে তখন খাবারের ভিতরে যদি কোনো আনহাইজিনিক অবস্থা থাকে অর্থাৎ কোনো জীবাণু যদি আসে সেক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রথমে সেগুলোকে আগে কিল করে এর পরবর্তীতে প্রোটিন লাইক খাবার যেগুলো আছে সে সমস্ত খাবারগুলো থেকে পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করে পেপসিনে কনভার্ট করার ফলে তোমার পেপসিন তখন প্রোটিনের উপর অ্যাকশন করে প্রোটিওলাইটিক এনজাইম হিসাবে এবং সাম পোর্শন অফ দি পেপটাইড লিঙ্কেজ গুলো ভেঙে যায় প্রোটিনগুলো আস্তে আস্তে একটু ছোট হতে থাকে সো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাজ সাচ এখানে এই ফাংশনটা প্লে করে আর এই ইম্পর্টেন্ট ফাংশনের জন্য আসলে হাইড্রোজেনের সাথে প্রোটিনে যুক্ত হওয়া দরকার ফর দিস রিজন হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এভাবে দেওয়া হয় অনেক সময় হাউ ক্লোরিন ইজ ইম্পর্টেন্ট ইন দ্য ডাইজেশন অফ কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন কার্বোহাইড্রেট এবং প্রোটিনের ক্ষেত্রে বলো কার্বোহাইড্রেট না বলে শুধু প্রোটিনের কথা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে তোমার অ্যামাইলেজ যে এনজাইমটা আসে সেই অ্যামাইলেজ এনজাইমকে ইনঅ্যাক্টিভ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যামাইলেজ এনজাইমের অ্যাক্টিভিটিসকে ইনঅ্যাক্টিভ করে সো ইম্পর্টেন্ট বলতে সেটা পজিটিভ নেগেটিভ দুই প্রকারেরই হতে পারে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড ওখানে না থাকতো সেক্ষেত্রে হয়তো সেই অ্যামাইলেজ এনজাইমটা ও যে অনেক সময় বেশ প্রচুর সময় ধরে যে খাবারটা তোমার স্টোমাকের ভিতরে আসে তাহলে অ্যামাইলেজ এনজাইমটি ইজিলি সেই কার্বোহাইড্রেট উপরে অ্যাকশন করে সেটাকে তোমার ডাইস্যাকারাইড বা মনোস্যাকারাইড বা অলিগোস্যাকারাইডে কনভার্ট করতে পারতো কিন্তু ইন প্রেজেন্স অফ দিস হাইড্রোক্লোরিক অ্যাসিড এই যে অ্যামাইলেজ এনজাইমটা সেটা ডিনেচার্ড হয়ে যায় যার কারণে এটা অ্যাকশন করে না আর পেপসিনোজেন যে জাইমোজেনিক ফর্মটা আছে এই পেপসিনোজেনকে সে পেপসিনে কনভার্ট করে যে পেপসিনটা পরবর্তীতে তোমার প্রোটিনের যে পেপটাইড লিঙ্কেজ তার উপর অ্যাকশন করে তাকে ছোট ছোট অংশে ভাগ করে দেয় সো দিস ইম্পর্টেন্ট ফর দি প্রোটিন মেটাবলিজম অ্যাক্টিভেশন অফ স্যালাইভারি অ্যামাইলেজ আমার যে অ্যামাইলেজ যেটি আমার স্যালাইভারি গ্ল্যান্ড থেকে যে অ্যামাইলেজ এনজাইমটা তোমার সিক্রেট করতেছে এটি তোমার স্যালাইভারি গ্ল্যান্ড থেকে মুখে যখন এনজাইমটা
সিক্রেট করে, সেই এনজাইমের অ্যাক্টিভিটিসকে সাধারণত তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডে অ্যাক্টিভেট করে থাকে, কিন্তু স্টমাকের ক্ষেত্রে সেটা আবার ডিনেচারেট করে। তাহলে বোঝা যাচ্ছে স্টমাকের পিএইচ আর মুখের পিএইচ কিন্তু এক না। এখানে সামান্য পরিমাণ ইজ ইম্পর্টেন্ট টু অ্যাক্টিভেট the salivary amylase, but its high concentration is very bad for the denaturation of amylase. So কার্বোহাইড্রেট মেটাবলিজমে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ইম্পর্টেন্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর ডিসঅর্ডার সেটি যদি বেশি হয় তাহলে যদি কম হয় হাইপো বলা হয়, ভমিটিং, ডায়রিয়া হতে পারে। বেশি হলে যদি সিরাম ক্লোরাইড ডিহাইড্রেশন বা রেসপিরেটরি অ্যাসিডোসিস ইত্যাদি হয়ে যেতে পারে। সো দিস আর ইম্পর্টেন্ট। আবার অনেক সময় যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন যদি তোমার স্টমাকের ভিতরে বেশি হয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু তোমার যে স্টমাকের গাত্র যেটি আছে সেটি অনেক সময় ক্ষত বিক্ষত হয়ে যায়। আর এটি হইলে কিন্তু সেটিকে আমরা গ্যাস্ট্রিক আলসারেশন, অনেক সময় এটি ক্যান্সারও হয়ে যেতে পারে। আয়োডিন এটি সাধারণত তোমার হরমোন যে দুটি আছে T3 এবং T4, এই দুটি হরমোনের সিনথেসিসের জন্য তোমার আয়োডিন খুব ইম্পর্টেন্ট। আমরা গয়টারের নাম হয়তো শুনে থাকবো, যেটি ঘ্যাগ রোগ বলা হয়। এটি সাধারণত তোমার হয়ে থাকে এই আয়োডিনের অভাবে। তো সি ফুড, ড্রিঙ্কিং ওয়াটার আর আমাদের দেশে বর্তমানে যে লবণগুলো আছে আয়োডাইজড সল্ট বলা হয়, এই আয়োডাইজড সল্টে এখন ব্যাপক পরিমাণে আয়োডিন পাওয়া যায়, যার কারণে ইদানিং কালে আর কোনো গয়টার রোগী আমরা তেমন দেখি না। বিকজ আমরা যে লবণটা খেয়ে থাকতেছি সেই লবণটা আয়োডিন যুক্ত, আর রান্নার সময় আয়োডিন কখনো নষ্ট হয়। বায়োকেমিক্যাল ফাংশন সেটা আমরা এখানে কোনো এনজাইমের কথা এখানে দেখতেছি না, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য প্রোডাকশন অফ থাইরক্সিন অ্যান্ড ট্রাইআয়োডাইড থাইরক্সিন, যেটি T3 এবং T4 বলা হয়। এটিতে খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে এবং একই সাথে এটি সোডিয়াম পটাশিয়াম পাম্পে এটি মেটাবলিক কিছু ইনফ্লুয়েন্স এটি করে থাকে। প্রোটিন সিনথেসিস অ্যান্ড লিপিড কার্বোহাইড্রেট মেটাবলিজমে আয়োডিনের আছে, মেটাবলিজমে নাকি এটার প্রভাব আছে। তোমরা একটু ভালো করে দেখে নেবে কোন জায়গায় আয়োডিন ইজ ইনভলভড। আর এর ডিফিসিয়েন্সিতে সাধারণত তোমার গয়টার রোগ হতে পারে। আয়রন এটি অতটা ইম্পর্টেন্ট নয়, বাট ব্লাডের যে কনস্টিটিউশন সেটা আমরা ভালো করে জানি। এই ব্লাডের যে কনস্টিটিউশন সেখানে কিন্তু তোমার আয়রন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ফেরাস যেটি আছে সেটি হিমোগ্লোবিনের স্ট্রাকচার তুমি যদি দেখো, প্রোটিন হিমোগ্লোবিন, সেক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন মায়োগ্লোবিন এটি কিন্তু তোমার আয়রন ছাড়া কোয়াইট ইম্পসিবল ফর দ্য প্রোডাকশন। আর হিমোগ্লোবিন মায়োগ্লোবিন না থাকলে মানুষের অস্তিত্বে চিন্তা করা যায় না, বিকজ হিমোগ্লোবিন মায়োগ্লোবিনই তোমার শরীরে অক্সিজেন নিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে। একজন মানুষ তখনই মৃত্যু মুখে পতিত হয় যখন সে তার হিমোগ্লোবিন সাফিসিয়েন্ট পরিমাণ অক্সিজেন যখন সেলগুলোতে সাপ্লাই করতে না পারে, তখন সেল সাফোকেশন হয় এবং সেল এনার্জি রেসপিরেশনের অভাবে, সেলের এনার্জির অভাবে সেলগুলো কিন্তু আস্তে আস্তে মারা যেতে থাকে। আর সেল মারা গেলে সেই সেল কিন্তু রিগেইন করা বা রিসার্ভাইভ করা কিন্তু সম্ভব না। যার কারণে মৃত্যু পথযাত্রী একজন ব্যক্তি কিন্তু প্রচন্ড হাঁপাইতে থাকে, কারণ তার শরীরের সেল যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন কিন্তু সে পাচ্ছে না পাওয়ার কারণে একটা অক্সিজেন আছে ঠিকই, কিন্তু সে শ্বাস নেওয়ার পরিমাণ অক্সিজেন তাকে সাপ্লাই করতে পারে না বলে শেষ পর্যন্ত আস্তে আস্তে মারা যেতে থাকে, বিকজ সেলগুলো আস্তে আস্তে রেসপিরেশনের অভাবে মারা যাচ্ছে, এনার্জির অভাবে মারা যাচ্ছে। সো দিস হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই ইম্পর্টেন্ট এই দুটি প্রোটিন তৈরি হওয়ার জন্য অবশ্যই আয়রনের প্রয়োজন। তো এছাড়াও ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, যার মাধ্যমে সাধারণত আমরা বিভিন্ন প্রকারের আয়নগুলোকে, হাইড্রোজেন আয়নগুলোকে আমরা এটিপি তে কনভার্ট করে থাকি, যেমন NADH বা FADH2 বা NADPH ইত্যাদি থেকে যে আমরা এনার্জিগুলো পেয়ে থাকি। এই এনার্জিগুলো পাওয়ার জন্য যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের যে কনস্টিটিউয়েন্ট গুলো আছে তার মধ্যে একটি ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট হলো সাইটোক্রোমস। এই সাইটোক্রোমস গুলো কিন্তু প্রোটিন। সো এই প্রোটিন গুলো তৈরি হওয়ার জন্য কিন্তু আয়রনের প্রয়োজন পড়ে। আর পারক্সাইডেস ইজ দ্য লাইসোজোমাল এনজাইম। পারক্সিডেস এটি তোমার শরীরের ভিতরে আছে। বিভিন্ন ক্ষতিকর যে সমস্ত ক্ষতিকর কম্পাউন্ড গুলো যদি শরীরের ভিতরে কোনো অবস্থাতে তৈরি হয়, পারক্সাইড বা সাস লাইক দ্যাট, বা তোমার হাইড্রোজেন পারক্সাইড এটসেট্রা, যেগুলো তোমার কি বলে অনেক সময় সেলকে অ্যাটাক করে, সেলকে নষ্ট করে, সেলের মেমব্রেনকে নষ্ট করে দেয়। তো ওই সমস্ত পারক্সাইড যে এনজাইম গুলো, ওই লাইসোজাইম এনজাইম গুলো সাধারণত ওই সমস্ত কম্পাউন্ড গুলোকে ধ্বংস করে শরীরকে সাহায্য করে। এই জন্য ইমিউন সিস্টেম এর ডেভেলপের ক্ষেত্রে কিন্তু তোমার আয়রন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য এই বর্তমান যে সময় চলতেছে ক্রিটিক্যাল টাইম, এই সময় আসলে বিভিন্ন প্রকার মিনারেলস গুলো কিন্তু স্পেশালি তোমার আয়রন বা তোমার আয়োডিন ইত্যাদি যে সমস্ত মিনারেলস গুলো তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সোডিয়াম, এগুলো আসলে সাফিসিয়েন্ট পরিমাণে খাওয়া উচিত।
আয়রন ডেফিসিয়েন্সি হলে রক্ত শূন্যতা দেখা যেতে পারে সাধারণত ল্যাকটেটিং এবং এই সমস্ত প্রেগনেন্ট মায়েদের শরীরে সমস্যা এই যে হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু কমে যেতে থাকে। সো এই জন্য এনিমিয়া ওই সময় হতো, এই জন্য ওই সময় কিন্তু আয়রন জাতীয় যে সমস্ত খাবারগুলো আছে এগুলো আসলে বেশি পরিমাণ খাওয়ানো উচিত। আদার্স যে সমস্ত মিনারেলস গুলো আছে কপার, জিঙ্ক, ফ্লোরাইড এবং মলিবডেনাম, এগুলো রিসোর্স বা এরকম ফাংশন গুলো অনেক সময় পরীক্ষায় ছোটখাটো প্রশ্ন দেওয়া হয়ে থাকে। তো ডক্টর ইউ সত্যনারায়ণের বই 404, 5, 16, 19 এবং 20 নম্বর পেজে এই সম্পর্কে ভালো করে দেওয়া আছে। তো আমরা একটু ভালো করে এগুলো দেখে নিই। তো এই পর্যন্ত হলো আজকের মিনারেলস এর আলোচনা।